আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.3 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের মূল বইয়ের 9 এবং 10 নম্বর অঙ্ক শিখব এবং এই দুটি অঙ্কই খুব ইন্টারেস্টিং অঙ্ক। তো চলো শুরু করা যাক। আমাদের 9 বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করো। অঙ্কটা দেখে অনেক বড় মনে হচ্ছে, ভয়ের কিছু নাই। সবসময় মনে করবা যে কোনো সমস্যা, সেটা ম্যাথমেটিক্যাল সমস্যা হোক অথবা বাস্তব জীবনে কোনো সমস্যা হোক, সেটা যত বড়ই হোক, তুমি যদি ওই পুরো সমস্যাটা নিয়ে একবারে চিন্তা করো তাহলে কিন্তু তুমি সমস্যাটার মধ্যে পড়ে যাবা, সমাধান বের করতে পারবে না, সহজে কঠিন হয়ে যাবে তোমার পক্ষে। তোমাকে ওই সমস্যাটাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে এবং ওই ছোট ছোট অংশ সলভ করতে হবে, তাহলে দেখবা বড় সমস্যাটা এক সলভ হয়ে গেছে। এই অঙ্কটাকে আমরা সেম ছোট ছোট অংশে ভাগ করে ফেলি। দেখো বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য, তাহলে লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। আর তামার পাতের দৈর্ঘ্য 960 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। ওকে, এখন আমাদের বলছে কি পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? সবসময় আমরা মনে রাখবো যে তোমাদের যখন বলবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বৃহত্তম বৃহত্তম সংখ্যা, এই ধরনের কথা যদি উল্লেখ থাকে কোনো অঙ্কের মধ্যে, তখন আমরা করি কি ওই সংখ্যাগুলোর গসাগু বের করি। কি করি? গসাগু বের করি। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গরিষ্ঠ মানে কি? বড়, তাই না? কেন গসাগু করি সেটা একটু ছোট করে তোমাদের বোঝাই। ধরো 672 হচ্ছে লোহার পাত এর দৈর্ঘ্য, আর 960 হচ্ছে তামার পাতের দৈর্ঘ্য। তাহলে ধরো আমি দুইটা পাতই দেখাই। ধরো এটা লোহার পাত, এর দৈর্ঘ্য হচ্ছে 672, এটা তামার পাত, এর দৈর্ঘ্য হচ্ছে 960। এখন তোমার বলছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে। তার মানে এখান থেকে তুমি যেই মাপের টুকরা কাটবা ওই একই মাপের টুকরা এখান থেকেও কাটতে হবে, এবং সর্বোচ্চ তুমি কত মাপের টুকরা কাটতে পারবা এখানে এটা বলে দিচ্ছে, তাই না? এখন তুমি বলতে পারো যে ধরো আমি 10 সেন্টিমিটার টুকরা কাটবো, 10 সেন্টিমিটারের, এখান তো 672, এখান থেকে 10 সেন্টিমিটার টুকরা আমি অনায়াসে কাটতে পারি। পারো। এখান থেকেও কাটতে পারি, পারো। এখন কথা হচ্ছে যেটা অলিখিত বলে দেয়নি, সেটা হচ্ছে তুমি যেই মাপের দৈর্ঘ্যের, মানে যেই দৈর্ঘ্যের টুকরা কাটবা ওই টুকরা দিয়ে তুমি যদি 672-কে ভাগ করো, তার মানে পুরো পাতকে ভাগ করো, তাহলে অবশিষ্ট কোনো অংশ থাকবে না। এই পুরো পাতটা তখন নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে সকল অংশে সমান টুকরায় ভাগ করা যাবে। তার মানে ধরো তুমি এখন এখান থেকে কাটলে 10 সেন্টিমিটার টুকরা, যে আমি 10 সেন্টিমিটারের টুকরা দৈর্ঘ্যের টুকরা কাটবো। ঠিক আছে, কাটলে তুমি 10 সেন্টিমিটার, তাহলে এখন এই সবগুলাকেই তো তোমার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটারে কাটতে হবে। তাহলে কয়টা টুকরা পাবা তুমি দেখো তো। 10 সেন্টিমিটার দিয়ে তুমি 672 সেন্টিমিটারকে ভাগ করো, তাহলে 67 10-কে 670 থাকে 2। তার মানে তুমি যদি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোন টুকরা কাটো, তাহলে সেটা 67 টুকরা করতে পারবে এখানে, আর 2 সেন্টিমিটার অবশিষ্ট থেকে যাবে। এটা কিন্তু হবে না। তার মানে যেই মাপের দৈর্ঘ্যের টুকরা তুমি কাটবা ওই মাপের প্রত্যেকটা, এখান থেকে যতগুলা টুকরা বেরোবে প্রত্যেকটা ওই একই মাপের টুকরাই বেরোতে হবে। সেম এই ক্ষেত্রেও তাই। এখানে কিন্তু 10 সেন্টিমিটার যদি তুমি নাও, তাহলে কিন্তু তুমি আবার এটা মিলাতে পারতেছো 960, তার মানে 10 দিয়ে ভাগ করলে 96টা টুকরা তুমি পাবা, অবশিষ্ট কিছু থাকবে না। কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে না। কিন্তু আমাদের যেই মাপের টুকরা নেব সেটা দুটোর ক্ষেত্রেই সত্য হতে হবে, বা দুইটার ক্ষেত্রে সেম হতে হবে, এবং কোনো অবশিষ্ট অংশ থাকবে না। তাহলে তুমি কত নিতে পারো? ধরো দুইটাই জোড় সংখ্যা, তাহলে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য নেওয়া যায়। তাহলে কিন্তু এখানেও সমান অংশ পাবা, এখানেও সমান অংশ পাবা। ওকে, যদি 4 সেন্টিমিটার নাও তাও পাবা। কিভাবে দেখো, ধরো তুমি 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের টুকরা কাটলে, তাহলে 2 দিয়ে 672-কে ভাগ করো। 3 দুগুনি 6, 7 নামাও, 3 দুগুনি 6 থাকে 1, 2 নামাও 12, 6 দুগুনি 12। তাহলে তুমি যদি 2 সেন্টিমিটার টুকরা দৈর্ঘ্যের টুকরা কাটো, তাহলে এখানে পাবা 336টা টুকরা তুমি, এখানে পাবা কত? 480টা টুকরা। এখন তুমি যদি 4 সেন্টিমিটার নাও সেম, কারণ তোমার কাছে সবচেয়ে বড় নিতে হবে, সবচেয়ে বড় 2 এর চেয়ে তো 4 বেশি। 4 সেন্টিমিটার দৈর্ঘ্য যদি নাও টুকরা,
তাহলে 672কে কি ভাগ করা যায় 4 দিয়ে? দেখি, 4 কে 4 থাকে 2, 7 27, 4 6 24 থাকে 3 32, 4টা 32, তার মানে 168টা টুকরা তুমি পাবা যদি তুমি 4 সেন্টিমিটার করে এক একটা টুকরা বানাও। আর একে 4 দুগুনি 8 থাকে 1 4 4 16, 240টা টুকরা তুমি পাবা। তাহলে দেখো, তুমি 2 সেন্টিমিটার যদি দৈর্ঘ্য নাও এক একটা টুকরার, তাহলে তুমি পাচ্ছ 336টা, এখানে পাচ্ছ 480টা। নেওয়া যাচ্ছে, কিন্তু আবার 4 সেন্টিমিটার টুকরাও নেওয়া যাচ্ছে, নিলেও কিন্তু এখানে 168টা পাচ্ছ, এখানে পাচ্ছ 240টা। এবার 4-এর চেয়ে বড় কোনো সংখ্যাতে যাই কিনা দেখতে হবে, তার চেয়ে বড় কোনো সংখ্যাতে যাই কিনা দেখতে হবে, তার চেয়েও বড় কোনো সংখ্যাতে যাই কিনা দেখতে হবে। এইভাবে দেখতে 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 সর্বোচ্চ কোন সংখ্যাটা, যেটার পরে আর কোনো সংখ্যা নেওয়া যাবে না। তাহলে এই যে বারবার বারবার তুই বের করতেছো সর্বোচ্চ সংখ্যা বের করার জন্য, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং তোমরা বারবার যখন বের করবা অঙ্কটা আর ভালো লাগবে না, বোরিং লাগবে। তো এই বোরিংনেস কাটানোর জন্য আমরা করি কি, সহজ পদ্ধতি, এই দুইটা সংখ্যার গসাগু করি, এবং সবচেয়ে বড় যে টুকরাটা পাবা এখানে, সেই টুকরাটাই কিন্তু এই দুইটা সংখ্যার গসাগু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কেন গসাগু করব। ওকে, তাহলে আমরা এখন সংখ্যা দুটার গসাগু বের করতে পারলেই পেয়ে যাচ্ছি যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার, আর দেওয়া আছে কি তামার পাতের দৈর্ঘ্য 960 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা দেওয়া যে আছে এটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের কাজ কি দেখো, এখন আমাদের কাজ হচ্ছে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য বের করা। সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হচ্ছে কি এই দুটি সংখ্যার গসাগু। আমরা লিখতে পারি যে সংখ্যা দুটির, অথবা এখানে যেহেতু সংখ্যা না, এখানে দেওয়া আছে তামার পাতের দৈর্ঘ্য আর লোহার পাতের দৈর্ঘ্য, তাহলে সংখ্যা না লিখে আমরা সেটাই লিখি যে অতএব লোহার পাতের দৈর্ঘ্য ও তামার পাতের দৈর্ঘ্যের গসাগুই হবে নির্ণেয় সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। ওকে, তাহলে এখন এই দুইটা সংখ্যার গসাগু বের করতে হবে। এই গসাগু আমরা সহজ যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করবো এখানে, ভাগ প্রক্রিয়া। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় বের করবো, ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করব। কতবার যাবে? একবার সর্বোচ্চ। 672 বিয়োগ করে দাও, 2 আছে কত, 10 হবে 8 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত, 16 হবে 8 হলে হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত, 9 হবে 2 হলে। 672 দিয়ে একে ভাগ করা যায় না, তাহলে এ হয়ে যাবে ভাজক, কাকে ভাগ করবে? তার আগের ভাজক, তখন 672 কে কয়বার যাবে? যে 3 বার নি, 3 দুগুনি 600, 3 8 24, 800 সামথিং হয়ে যাচ্ছে, আমার লাগবে 672, সর্বোচ্চ নিতে পারবো 2 বার। 8 দুগুনি 16, 6 হাতে 1, 8 দুগুনি 16, 16 আর 1 17, 7 হাতে 1, 2 2 4 আর 1 5, 6 আছে কত, 12 হবে 6 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত, 17 হবে 9 হলে হাতে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেলে শূন্য বসে না। 288 দিয়ে 96 কে ভাগ করা যায় না, তাহলে 96 ভাজক হয়ে যাবে, ভাগ করবে কাকে? 288 কে। ওকে, ভাগ করো, তাহলে কতবার যায় দেখো, 96 যদি 3 বার নিই, 3 9 27, 270, 318, তাহলে 288 হয়ে যাচ্ছে। তাহলে 3 নিলে মিলে যাচ্ছে, 318 8 হাতে 1, 3 9 27 আর 1 28, সর্বশেষ ভাজক পেলাম 96। তাহলে গসাগু কত এই দুটি সংখ্যার? 96। তাহলে অতএব গসাগু সমান সমান 96। তাহলে আমরা কিন্তু প্রথমটার অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের প্রথম কি বলছিল? একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত,
সেটা হচ্ছে এই দুটি সংখ্যার গসাগু, মানে 96। ওকে, তাহলে প্রথমটার অ্যান্সার পেয়ে গেলাম। এবার দ্বিতীয় বলছে কি, প্রত্যেক পাতে টুকরা সংখ্যা নির্ণয় করো। কতগুলা টুকরা হবে? একটা টুকরা দৈর্ঘ্য পেয়েছি, তাহলে কতগুলা টুকরা হবে? টোটাল 672কে যদি আমি 96 দিয়ে ভাগ করে দিই, তাহলে তার লোহার পাতে কতগুলা টুকরা হবে পেয়ে যাচ্ছি। আর তামার পাতের দৈর্ঘ্য 960কে যদি আমি 96 দ্বারা ভাগ করি, তাহলে এখানেও কতগুলা টুকরা আমি কাটতে পারবো পেয়ে যাচ্ছি সহজে। লিখতে পারি, অতএব লোহার পাতের টুকরা সংখ্যা হবে, লোহার পাতের টুকরা সংখ্যা সমান সমান কত? 672 ভাগ 96। ওকে, 96 দিয়ে যদি 672কে ভাগ করি তাহলে কত হয়? যেহেতু 2 আছে, তাহলে 6-এর সাথে কত গুণ করলে 2 হয় বলতো? শেষে 7, 6-7 42, 6-7 42, 2 হাতে 4, 7 নং 54, তাই না? 7 নং 63, 63 আর 4 হচ্ছে 67, মিলে যাচ্ছে। তাহলে কত আসতেছে আনসার? 7টি টুকরা পেয়ে গেলাম কিসে? লোহার পাতে। এরপরে তামার পাতে, তামার পাতের টুকরা সংখ্যা 960 ভাগ 96। 960কে 96 দিয়ে ভাগ করলে আমরা জানি অ্যান্সার হবে 10, তাহলে 10টি। তাহলে আমরা দুইটা অ্যান্সারই পেয়ে গেলাম, যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার, আর প্রত্যেক পাতের টুকরার সংখ্যা, তবে লোহার পাতের টুকরা হবে 7টি, 96 করে যদি কাটি তাহলে 7টি কাটতে পারবো, আর তামার পাতে 10টি টুকরা কাটতে পারবো। এটাই হচ্ছে আমাদের 9 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য। ওকে, এখন আমরা 10 নম্বর অঙ্কটি দেখি। দেখো, 10 নম্বর অঙ্ক হচ্ছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যার কথা উল্লেখ থাকলে আমরা জানি কি করতে হয়? লসাগু করতে হয়। ওকে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? দেখো, লসাগু করতে হবে, এটা আমরা কোশ্চেন দেখেই বুঝে ফেলেছি, তাই না? কারণ ক্ষুদ্রতম সংখ্যা। এখন কথা হচ্ছে যে কেন লসাগু করতে হবে সেটা একটু দেখি। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ধরো আমি একটা 3টা সংখ্যা নিলাম, 2, 3 আর 5। এই 3টা সংখ্যার আমি লসাগু বের করব। তাহলে দেখো কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে ডাইরেক্ট এদের গুণ করে দেবো, তাই না? অতএব লসাগু সমান সমান কত পাচ্ছি? 2 গুণিত 3 গুণিত 5, 3 5 15, 15 দুগুণি 30। এটা তো এদের লসাগু হলো, এটা বুঝছো। তাহলে দেখো, 3টা সংখ্যার লসাগু বের করলাম। এই লসাগুটা কিন্তু এই 3টা সংখ্যা দ্বারা যদি ভাগ করো লসাগুকে, নিঃশেষে ভাগ হবে। কারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক মানে কি? 2 এর গুণিতক কি হবে? 2, 4, 6, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, এগুলো 2 এর গুণিতক। তাহলে কোন সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। 5 এর গুণিতক কি? 5 অক্ষে 5, দেখো 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 5 দুগুণি 10, 10কে তুমি 5 দ্বারা ভাগ করতে পারবা। আবার 5 এর গুণিতক 3 5 15, 15কেও 5 দ্বারা ভাগ করতে পারবা। 4 5 20, 20কেও 5 দ্বারা ভাগ করতে পারবা। আবার একইভাবে ধরো 3 এর গুণিতক 3 অক্ষে 3, 3কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 দুগুণি 6, 3 এর গুণিতক। 6কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 3কে 9, 3 এর গুণিতক। 3 দ্বারা ভাগ করা যায়। তার মানে কোন সংখ্যার গুণিতক ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই যে 30 বের করলাম, এই 30 কিন্তু 2 এর গুণিতক, 3 এর গুণিতক এবং 5 এরও গুণিতক। তাহলে 2 বা ততোধিক সংখ্যা যদি লসাগু আমরা বের করি, তাহলে ওই লসাগুটা, যেই সংখ্যাগুলো লসাগু করলাম, ওই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে, ধরো 30 দ্বারা আমি একটা সংখ্যাকে ভাগ করব। ধরো ভাগ করলাম 150কে, তাহলে 30 150-এর মধ্যে 5 বাদ যায়। 5 30 150। তাহলে 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য যে সংখ্যা, সেটা কত এখানে নিলাম? 150। আরো অনেক সংখ্যা হতে পারে, 60 হতে পারে, 90 হতে পারে, 180 হতে পারে, যে কোনো সংখ্যা, মানে 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। ফর এক্সাম্পল আমি নিচ্ছি কি 150।
33 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটা সংখ্যা ছিল 150। তাহলে 150কে এবার তুমি 2 দিয়ে ভাগ করো তো। 7 দুগুণী 14, থাকে 15 থেকে 14 গেলে 1, শূন্য নামাও 10, 5 দুগুণী 10। দেখো তো নিঃশেষে বিভাজ্য হয়েছে। আবার 150কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, 3 পাঁচা 15, শূন্য নামাও শূন্য নামাও, তাহলে নিঃশেষে বিভাজ্য হয়েছে। ওকে, 150কে তুমি 5 দ্বারা ভাগ করো, 3 পাঁচা 15, এই শূন্য নামাও শূন্য দাও, নিঃশেষে বিভাজ্য হয়েছে। তাহলে দেখো আমরা এখান থেকে পেলাম যে লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য, লসাগু দ্বারা কোনো সংখ্যাকে যদি নিঃশেষে ভাগ করা যায়, সেই সংখ্যাটিও আবার এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। কি বলেছি? যে লসাগু দ্বারা, এই যে আমরা 3টে সংখ্যা লসাগু বের করছি, এই লসাগুটাই 3টে সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। আর দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে এই লসাগু দ্বারা আমি যদি কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারি, ওই সংখ্যাটিও কিন্তু এই 3টি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখানে কিন্তু 2টা কনসেপ্ট আমরা শিখেছি, তাই না? এই 2টা কনসেপ্ট কিন্তু এই অঙ্কে কাজে লাগাবো আমরা। কাজে লাগাই ফেলি আমরা। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে সংখ্যাগুলো কত, 12, 15, 20 ও 35। এটা হচ্ছে সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এখন লসাগু করতে হবে, তাই না? তাহলে লসাগু করার আগে আমরা যেই দুটো কনসেপ্ট এখান থেকে পেয়েছি, এটা আমরা লিখতে পারি। লিখতে পারি কি, যে সংখ্যাগুলোর লসাগু সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা হচ্ছে প্রথম কনসেপ্টটা কাজে লাগালাম, যে এই সংখ্যাগুলোর যে লসাগু হবে, সেই লসাগুটা আবার সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবং লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা হচ্ছে দ্বিতীয় কনসেপ্টটা কাজে লাগালাম, যে কি, যে ওই লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য যদি কোনো সংখ্যা হয়, সেই সংখ্যাটি আবার এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি এই যে আমরা এখান থেকে 4টা লাইন লিখলাম, এটা তোমরা ক্লিয়ারলি বুঝেছো। এখন তাহলে এদের লসাগুটা আমরা বের করি। তো লসাগু কি হবে? 12, 15, 20, 35। ওকে, আমি এখানে 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণী 12, 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, 10 দুগুণী 20, 35কে ভাগ করা যায় না। আবার 2 নিই, 3 দুগুণী 6, 15কে ভাগ করা যায় না, 5 দুগুণী 10, 35কে ভাগ করা যায় না। এবার 3 নিই, 3 অক্ষে 3, 3 পাঁচা 15, 3 দিয়ে 5কে ভাগ করা যায় না, 35কেও ভাগ করা যায় না। এবার 5 নিই, 5 অক্ষে 5, 1 তো থেকে গেল, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 সাতা 35। আর কোনো সংখ্যা কমন নেওয়ার দরকার নাই। লিখতে পারি অতএব লসাগু কত হবে? দেখো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 7। ওকে, তাহলে এখন আমরা গুণ করে ফেলি। 2 দুগুণী 4, 3 4 12, 5 12 60, 60 গুণিত 6, 6 সাতা 42, তাহলে 420। এই 420 পেলাম আমরা এদের লসাগু। ওকে, এখন আমার কাজ কি দেখো, এখন আমার কাজ হচ্ছে যে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। সেই সংখ্যাটিকে এই 4টে সংখ্যা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। এখন সেটা আমরা সহজভাবে করার জন্য করলাম কি, 4টি সংখ্যার লসাগু বের করলাম। এখন আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিব, যে কোনো একটা সংখ্যা নিয়ে দেখবো যে 420 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি 420 দ্বারা ভাগ করা যায় এমন 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারি, ওই ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এদের প্রত্যেক দ্বারাই ভাগ করা যাবে।
কারণ 420 এদের লসাগু, লসাগু দ্বারা নিঃশেষে ভাগকৃত সংখ্যা এদের দ্বারাও নিঃশেষে ভাগ হবে। আশা করি বুঝতে পেরেছো কেন আমরা লসাগু এখানে করলাম। ওকে, এখন আমার করতে হবে কি সেটা আমরা লিখতে পারি যে আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত? 1000। এটা আমরা জানি যে 4টা অঙ্কে তার সবচেয়ে ছোট সংখ্যা হবে 1000। ওকে, এখন কাজ কি আমার? এই 420 দিয়ে 1000কে ভাগ করে দেখা, যেহেতু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটি। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব 420 দিয়ে আমরা 1000কে ভাগ করি। তাহলে 1000-এর মধ্যে 420 যায় 2 বার, 2 শূন্য শূন্য, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, বিয়োগ করে 0 0 0, 4 আছে কতটি 10 হবে 6 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আছে কতটি 10 হবে 1 হলে হাতে 1, 1 1 মিলে গেলে 0 বসে না। 160 থেকে গেল, আর তো ভাগ করা যাবে না কারণ এখানে বড় সংখ্যা। তো দেখো 420 দিয়ে তার মানে এদের লসাগু দিয়ে 1000কে ভাগ করা যাচ্ছে না, 160 থেকে যাচ্ছে। এখন এই 1000 থেকে যদি 160 কমানো যেত, তার মানে 1000 থেকে 160 যদি কমানো যেত তাহলে কিন্তু সেটা 420 দ্বারা ভাগ হতো, তাই না? তার মানে সংখ্যাটি ধরো 1000 মাইনাস 160 যদি হতো তাহলে কত পাচ্ছি আমরা? 840। তার মানে এখানে 1000 না হয়ে যদি 840 হতো সংখ্যাটি, তাহলে কিন্তু সেটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। কিন্তু 840 কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয়, কারণ এখানে অঙ্ক আছে কয়টা? 3টা। তাহলে হচ্ছে না, তাহলে 1000-এর চেয়ে বড় সংখ্যা নিতে হবে, তাই না? কারণ এর চেয়ে ছোট সংখ্যা নিলে সেটা 3 অঙ্কের হয়ে যাবে, আমার তো লাগবে 4 অঙ্কের। তাহলে এর চেয়ে বড় সংখ্যা নিলে কোন সংখ্যাটি নিলে 420 দ্বারা ভাগ করা যাবে এবং সেটি ক্ষুদ্রতম সংখ্যা হবে। এখন দেখো 1000 কে ভাগ করছি 160 রয়েছে, যদি 160 না থেকে এখানে 420 থাকতেছে তাহলে কি হতো? দেখো 420 দ্বারা ভাগ করা যেত। তাহলে 420 বানাইতে গেলে কত লাগবে আমার? এই 460 420 থেকে যদি 160 বিয়োগ করে দিই তাহলে এদের ডিস্টেন্সটা কত সেটাই যদি যোগ করতাম এই সংখ্যার সাথে, তাহলে এই সংখ্যাটি 420 দ্বারা ভাগ করা যেত। আমি আরেকটু ক্লিয়ার করি। আমার আছে কি সংখ্যাটি 1000 নিয়েছি, আমি লিখতে পারি দেখো 1000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, কারণ 160 ভাগশেষ থাকে। ওকে, 160 ভাগশেষ আছে। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দেখো তো? 420 থেকে যদি 160 বিয়োগ করি আমি তাহলে কত পাবো? 0 0 0, 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে 1, 2 আর 1, 1 আর 1 2, 2 আছে কত 4 হবে 2, 260। তার মানে এর সাথে যদি আমি 260 যোগ করি সে 160 এর সাথে, তো সংখ্যাটা হবে 420। তাহলে 420 দিয়ে আবার 420 কে ভাগ করা যাবে, তার মানে টোটাল 1000 এর সাথে যদি আমি 260 যোগ করে দিই তাহলে যে সংখ্যাটি পাবো 1260, 1260 কিন্তু আবার 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 1260 কি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম আমরা। তাহলে অতএব লিখতে হবে, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 1000 যোগ 260 সমান সমান কত? 1260। ওকে, এখন আমরা একটু পরীক্ষা করে দেখি যে 420 দিয়ে যদি আমি 1260 কে ভাগ করি তাহলে দেখো 3 বার যদি নিই 3 শূন্য শূন্য, 3 দুগুণী 6, 3 4ই 12। ওকে, এর চেয়ে অনেক বড় সংখ্যা নিলেও 4 দ্বারা 420 দ্বারা ভাগ করা যাবে। যেমন আমি যদি নিই 260 এর সাথে তুমি 420 যোগ করো তাহলে 4 680, আমি যদি 680 যোগ করতাম 1000 এর সাথে তবুও যে সংখ্যাটি পেতাম সেটাও 480 দ্বারা 420 দ্বারা নিঃশেষে ভাগ হতো, কিন্তু সেটা তো 1260 এর চেয়ে বড় হতো। আমার বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা, তো এই 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 1260, যেটা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
4 অঙ্কের 1260-এর চেয়ে আর কোনো ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাবো না যেটা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে আমরা পেয়ে গেলাম 1260 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু এদের লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে এগুলো দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ওকে, একটু আলোচনা বেশি করা লাগলো তোমাদের ডিটেলস বোঝানোর জন্য। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কারো কনসেপ্টটা ক্লিয়ার না হয়, আমি সাজেস্ট করবো অঙ্কটি ক্লাসটি একের অধিকবার দেখো, তাহলে বুঝতে সহজ হবে তোমাদের। কারণ তোমরা হঠাৎ করে ক্লাস 5 থেকে 6 এ এসে যখন এই ধরনের ম্যাথ পাও, তখন অনেকের ক্ষেত্রে বুঝতে একটু কঠিন হয়। তাহলে যদি ক্লাসটি একের অধিকবার দেখো, তাহলে ইনশাল্লাহ সহজে এটা বুঝতে পারবা, তোমরা ক্যাপচার করতে পারবা। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এর পরবর্তী যে অঙ্ক আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।